সাত সকালবেলা গ্রামের ভিতরে গাড়ি প্রবেশ করতেছে। এইদিকে আশেপাশে কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে। রাফিদের বাড়ির সামনে গাড়িটা সোজা এসে রাফিদের বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ির ভিতর থেকে মেহরিন নামতে লাগলো। গ্রামের সবাই মেহরিনের দিকে তাকিয়ে আছে। মেহরিন একা একা গাড়ির ভিতর থেকে বের হয়ে তার চাচিদের বাড়ির ভিতর চলে গেল। এইদিকে বাচ্চাদের নিচে মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরকে উদ্দেশ্য করে বলতেছে। এই, তোমরা কি কিছু খেয়াল করেছো? ওই যে মেহেরির মেয়েটা, রাফির চাচাতো বোন, ওই মেয়েটার পেট দেখলাম একটু উঁচু উঁচু লাগতেছে। মেয়েটার তো বিয়ে হয় নাই, বিয়ে হলে আমরা জানতে পারতাম। হ্যাঁ, আমার মনে হয় শহর থেকে পেট নিয়ে এসেছে এই গ্রামের ভিতরে। মেয়েটার মুখ দেখতেই বোঝা যাচ্ছে মেয়েটা এখন গর্ভবতী। এই চল চল, আমরা আশেপাশের সবাইকে খবর দিয়ে জানিয়ে দিই এই ব্যাপারটা। এই বলে পাড়ার মহিলারা ওইখান থেকে চলে আসলো সবার বাড়িতে। এক একজনের কাছে বলতে বলতে পুরো এলাকা ছড়িয়ে গেছে মেহরিন পেট নিয়ে এসেছে শহর থেকে। বাড়ির ভিতরে প্রবেশ করতে রাফির আম্মু জয়িনা বেগম বলতে লাগলো। মেহেরিন, তুই আমার বাড়িতে এসেছিস কেন? তুই জানিস না এটা গ্রাম? এই জায়গায় আসলে মানুষজন আরও তোকে খারাপ বলবে। তুই এখানে এসেছিস কেন? দেখেছিস, তুই আসার কারণে আশেপাশের মানুষ এখনই বলা বলা শুরু করে দিয়েছে তুই শহর থেকে পেট বাঁধিয়ে নিয়ে এসেছিস গ্রামে। তোর আব্বু আম্মুর কি একটুও বিবেক বুদ্ধি নেই নাকি? গ্রামে পাঠিয়ে দিয়েছে। তোর আব্বু আম্মু তো জানে গ্রামের মানুষ কেমন। চাচি, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কিছুই করি নাই। একদম চুপ করে থাক। যা, ওই রুমের ভিতরে গিয়ে বসে বসে কান্না কর। তোর এইসব ন্যাকা কান্না আমার ভালো লাগছে না। এমনিতেই সমস্যায় আছি, আবার তুই এসে আরও সমস্যা বাড়িয়ে দিলি। মেহরিন কান্না করতে করতে একেবারে কর্নারের লাস্ট রুমের ভিতরে গিয়ে বসে কান্না করতে লাগলো। অন্যদিকে রাফি তার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে বাড়িতে চকলেট খেতে খেতে ফিরল। রাফি তার বাড়ির সামনে গাড়ি দেখে মনে মনে বলতে লাগলো, মনে হয় মেহেরিন আপু এসেছে। যাক, অনেকদিন পর আপুর সাথে আড্ডা দিতে পারবো। আমি তো চকলেট নিয়ে এসেছি। আপু তো চকলেট খেতে খুবই ভালোবাসে। আপুকে একটা চকলেট দিব আর আমি বাকি চকলেটগুলো খাবো। রাফি এসব কথাবার্তা বলতেছে মনে মনে আর বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখতে পেল তার আম্মু রান্নাঘর থেকে চেঁচামেচি করতেছে আর মেহরিনকে উদ্দেশ্য করে বলতেছে। মেহেরিন, তুই ভালোই ভালোই এই বাড়ি থেকে চলে যা, না হলে আমাদের মান সম্মান চলে যাবে। এই সমাজে আমাদের একটা মান সম্মান আছে, আমরা আমাদের মান সম্মান নষ্ট করতে পারবো না। অযথা কান্না করে লাভ হবে না। তুই ঢাকায় থাকিস, ঢাকায় চলে যা। আম্মু, তুমি এইভাবে মেহেরিন আপুকে বকাবকি করতেছো কেন? আর মেহেরিন আপু কোথায়? মেহেরিন আপু, ও মেহেরিন আপু, তুমি ঢাকা থেকে আমার জন্য কি নিয়ে এসেছো? এই বলে রাফি হাঁটতে হাঁটতে চলে আসলো একেবারে শেষের রুমের সামনে। আস্তে আস্তে রুমের ভিতরে প্রবেশ করতে দেখতে পেল মেহরিন বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেছে। মেহরিনকে কান্না করতে দেখে রাফি বলতে লাগলো, মেহেরিন আপু, তুমি কান্না করতেছো কেন? তোমাকে কি আম্মু বকা দিয়েছে নাকি এই বাড়িতে আসার জন্য? তুমি কান্না করো না, আমি আম্মুকে বকে দিতেছি। আর আম্মু কেন বকা দিয়েছে তোমাকে, আমাকে বলো। আরে তেমন কিছু হয় নাই, এমনিতেই বকা দিয়েছি, একটু দুষ্টুমি করেছি তো তাই আর কি। ও আচ্ছা, এই নাও, তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। আমি যদি জানতাম তুমি আসবে তাহলে তোমার জন্য অনেক চকলেট নিয়ে আসতাম। এখন চকলেট খাও আর কান্না করো না। রাফি মেহরিনকে চকলেট দিয়ে চলে আসলো তার রুমের ভিতরে। আজকে রাফির স্কুল বন্ধ। রাফির আপু মাঠে কাজ করতেছে। রাফি বাড়িতে না থেকে চলে আসলো মাঠে। এসে তার আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু, মেহেরিন আপু এসেছে তুমি জানো না? নাকি তাড়াতাড়ি বাসায় চলো। আর আশেপাশের এলাকার লোকেরা আমাদের বাড়িতে কেন আসতেছে? আর আম্মুকে কি নিয়ে যেন কথাবার্তা বলতেছে। কি বলতেছিস? মেহরিন আমাদের বাড়িতে আসবে আর আমি জানবো না? আচ্ছা চল তো গিয়ে দেখি। আর এই নে, এই সবজিগুলো নিয়ে হাঁটা ধর, আমি বাকি সবজিগুলো নিয়ে আসতেছি। রাফি সবজিগুলো নিয়ে হাঁটা শুরু করে দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। এসে দেখে এলাকার কয়েকজন মহিলারা বসে আছে। রাফি এবং তার আব্বু বাড়ির ভিতর প্রবেশ করতেই মহিলাগুলো রাফির আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফির বাবা, আমরা অনেক ভালো জানতাম মেহেরিনকে, কিন্তু মেহেরিন এইরকম একটা কাজ করবে আগে জানতাম না। তার চেহারা সুন্দর হয়েছে বলে কি এইরকম কাজ করবে? কি বলতেছেন আপনারা? আর মেহরিন কি এমন করেছি আপনারা এইভাবে আমার বাড়িতে এসে ভিড় জমিয়েছেন? কেন জানো না নাকি মেহেরিন কি করেছে? শহর থেকে পেট বাঁধিয়ে গ্রামে এসেছে
আমরা তাকে এই গ্রামে থাকতে দেব না। সে শহরে থাকে, তাকে বলো শহরে চলে যাওয়ার জন্য। আচ্ছা, আপনারা এখন আমার বাড়ি থেকে যান, আমি বিষয়টা দেখতেছি। আর রাফির আম্মু মেহরিন কোথায়? ওই যে ওই কর্নারের রুমে বসে বসে কান্না করতেছে, হয়তো অনেকক্ষণ আগে রুমের ভিতর ঢুকেছে, গিয়ে দেখো। জসিম সেই রুমের ভিতরে এসে দেখে মেহরিন বসে বসে কান্না করতেছে। মেহরিনকে কান্না করতে দেখে জসিম মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, মেহরিন কি হয়েছে আমাকে একটু খুলে বল তো। আর তোর এই রকম অবস্থা কে করেছে? আমি কোনো অপরাধ করি নাই, আমি সত্যি বলতেছি, আমি একদম নির্দোষ। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই একদম নির্দোষ। এখন আমাকে বলো তো এই রকম অবস্থা কিভাবে হয়েছে? আর তুই তো শহরে থাকিস, তোর তো বুদ্ধি জ্ঞান বলতে অনেক কিছুই আছে। তোর এই রকম অবস্থা কে করেছে আমাকে একটু খুলে বল। মেহরিন জসিমকে সবকিছু খুলে বলতে জসিম মেহরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, তুই এখানে বসে থাক আর কান্না করিস না, আমি বিষয়টা দেখতেছি কি করা যায়। আর রাফি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই বাইরে যা। রাফি বাহিরে চলে আসলো। এইদিকে মেহরিন কান্না বন্ধ করে বসে রইল। জসিম সাহেব বাহিরে এসে তার ফোনটা বের করে ফোন দিল মেহরিনের আব্বুকে। কলটা রিসিভ করতে বলতে লাগলো, মেহরিনকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিস, এইরকম অবস্থা করে তোরা তাড়াতাড়ি গ্রামে আয়, তোদের সাথে কথাবার্তা বলবো। আজকে রাতে ট্রেনে উঠবি, কালকে যাতে এখানে পৌঁছতে পারিস। আচ্ছা, আমরা আজকে রাতে ট্রেনে উঠতেছি। তুই একটু মেহরিনকে দেখে রাখিস যাতে মেহরিন কোনো দুর্ঘটনা না ঘটায়। তুই তো জানিস আমার একমাত্র মেয়ে, সে তাকে হারিয়ে ফেললে আমি আর বেঁচে থেকে কি করব। জসিম এসব কথাবার্তা বলতেছে। অন্যদিকে রাফি মেহরিনের রুমে এসে মেহরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেহরিন আপু, গ্রামের মহিলারা তোমাকে খারাপ বলতেছে কেন? তুমি কি এমন খারাপ কাজ করেছো যে গ্রামের মহিলারা তোমাকে খারাপ বলতেছে? এমনিতেই আর এসব তুই মাথায় ঢুকাস না, ওরা যা ইচ্ছা তাই বলুক, তুই তোর মতো চলাচল কর। তোমাকে কেউ কিছু বলবে আর আমি চুপ করে থাকবো, এটা কিভাবে হয়? আমি চুপ করে থাকবো না। কেউ যদি তোমাকে বাজে কথা বলে তাহলে আমি তার নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। রাফির কথা শুনে মেহরিন মুচকি হাসলো আর মনে মনে বলতে লাগলো, রাফি, তুই তো এখনো ছোট, মাত্র তোর বয়স 12 বা 13। আর একটু বয়স হলে তাহলে তুই বুঝতে পারতি। এখন তো তুই বুঝিস না ওরা কেন আমাকে খারাপ বলতেছে। মেহরিন মনে মনে এসব কথা বলতেছে। অন্যদিকে রাফি বাহিরে এসে বসে বসে পিঠা খাইতেছে। জসিম জরিনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জরিনা, এখন কি করব? মেয়েটা এই রকম অবস্থা করে এসেছে গ্রামে, এখানে তার কোনো অপরাধ নেই, তাকে জোর জবরদস্তি করে এরপর তার সাথে এরকম করেছে। আমাকে সব ঘটনা খুলে বলেছে। তার আব্বু আম্মুকে ভয়ে বলতে পারে নাই, তাই এখানে চলে এসেছে। আমি এতদিন জানি না এই এলাকার লোক আমাকে যাতে কোনো কটূক্তি কথা না বলতে পারে তার ব্যবস্থা করো। এখন তোকে এই গ্রামে কিভাবে রাখবে বা এই গ্রাম থেকে কিভাবে বের করে দিবে এটা তোমার ব্যাপার। আমি তোমার কাছ থেকে এত কিছু শুনতে চাই না। দুজন এসব কথাবার্তা বলতেছে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাচ্ছে। এইদিকে মেহরিন জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কান্না করতেছে। এমন সময় কারো কথার শব্দ পেল মেহরিন। পিছনে ফিরতেই দেখতে পেল রাফি দাঁড়িয়ে আছে। মেহরিন তাড়াতাড়ি করে তার চোখের পানি মুছে ফেল আর মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, কি রে পিচ্ছি, তুই এখনো ঘুমাস নাই? যা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। ঘুমাবো, কিন্তু তুমি কান্না করছিলে কেন এভাবে? তোমার কান্না করার শব্দ শুনে তো আমি ঘুমাতে পারি নাই। এমনিতেই কান্না করছিলাম। তুই এখন গিয়ে ঘুমা, তারপর অনেক রাত হয়েছে তো, কেউ যদি আবার দেখে তাহলে বাজে মন্তব্য করবে। আপু, সবাই বাজে মন্তব্য করবে কেন? আমি যে খারাপ এটার জন্য বাজে মন্তব্য করবে। এখন তুই রুমে যা। সবাই যদি খারাপ হয় তাহলে আল্লাহ তো ভালো, তিনি তো জানে তুমি কোনো অপরাধ করো নাই। রাফির কথা শুনে মেহরিনের বুক কেঁপে ওঠে। মেহরিন রাফির মাথায় হাত রেখে আবারও বলতে লাগলো, তুই এসব বুঝবি না, তুই এখন রুমে যা, তোর এখনো বোঝার বয়স হয় নাই। তুই রুমে গিয়ে ঘুমা, অনেক রাত হয়েছে। রাফি মেহরিনের কথা শুনে চলে আসলো তার রুমে। এইদিকে মেহরিন বিছানায় শুয়ে পড়ল। চাঁদের আলো এখনো তার রুমের ভিতরে আসতেছে। চলেন মেহরিনের এরকম অবস্থা হয়েছে কিভাবে আমরাও দেখে আসি। ততক্ষণে মেহরিন ঘুমিয়ে পড়ুক। ফ্ল্যাশব্যাক।
মেহরিন তার বাবা মায়ের সাথে কয়েক মাস আগে গ্রাম থেকে শহরে চলে যায় কাজ করার জন্য। মেহরিনকে একটা বড়লোক পরিবারে বাসে কাজের জন্য দেওয়া হয়। মেহরিনের বাবার পরিচিত সেই লোকটা। মেহরিন কয়েকদিন কাজ করে খুব ভালো মন জয় করে ফেলেছে সেই লোকের। বেশ কয়েকদিন এভাবে চলে যাওয়ার পর হঠাৎ রাতে একদিন মেহরিন রুমে শুয়ে আছে। এমন সময় ওই লোকটা মেহরিনের রুমের ভিতরে এসে মেহরিনের মুখ চেপে ধরে মেহরিনের সাথে খারাপ কাজ করতে লাগলো। এদিকে মেহরিন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। লোকটার কাজ শেষ হয়ে যেতে মেহরিনের মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, তুই যদি এই কথা কাউকে বলিস তাহলে এই পিস্তলের গুলি তোর মাথায় ঢুকে যাবে এবং তুই মারা যাবি। তুই যদি তোর আব্বুকে কেউ বলিস তাহলে বুঝতেই পারছিস কি হতে পারে। প্লিজ আমাকে মারবেন না, আমি আপনার কথা কাউকে বলবো না। আর আপনি আমার সাথে এমনটা না করলেও পারতেন। প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে তো দিবই, তবে তোকে যা বলেছি তা যেন হয়। তুই কিন্তু কাউকে বলবি না। যদি বলিস তাহলে এই পিস্তলে বুলেট তোর মাথায় ঢুকবেই। তুই যেখানেই থাকিস না কেন, এখানেই থাক আর গ্রামে থাক, আমি আমার লোক দিয়ে তোকে মেরে ফেলবো যদি তুই আমার কথা মতো না চলিস। এই নে টাকা, এই টাকাগুলো তোর কাছে রেখে দে, ভবিষ্যতে কাজে লাগবে। আর কাল থেকে তোর এখানে কাজ করার দরকার নেই, তুই তোর বাসায় থাকবি। টাকা লাগলে আমাকে ফোন দিবি, আমি তোকে টাকা পাঠিয়ে দিব। এই বলে লোকটা চলে গেল তার রুমে। এইদিকে মেহরিন কোনো রকম চলে আসলো ওয়াশরুমে। গোসল করে বাহিরে বের হয়ে চুপচাপ বসে রইল। সকাল হতে মেহরিন চলে আসলো তাদের পাশে। মেহরিনকে আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে, তুই আজকে এত সকাল সকাল চলে এসেছিস? ওই বাড়িতে কাজ করবি না নাকি? হ্যাঁ আম্মু, ওই বাড়িতে কাজ করব। উনি নাকি কোথায় যেন একটা কাজে যাবে, এটার জন্য আমাকে কয়েকদিনের ছুটি দিয়েছে। তাই আর কি আমি চলে এসেছি ওখানে না থেকে। ও আচ্ছা, বেশ ভালো কাজ করেছিস, চলে এসেছিস। এখন কয়েকটা দিন রেস্ট কর, আমি এখন কাজে গেলাম। মেহরিনের আম্মু চলে গেল। এইদিকে মেহরিন তার রুমের ভিতর বসে আছে আর কালকের রাতের কথা চিন্তা ভাবনা করতেছে। কি হয়ে গেল এক মুহূর্তের মধ্যে তার সাথে। মেহরিন এসব চিন্তা ভাবনা করতেছে আর কান্না করতেছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2টি মাস। মেহরিন এই 2 মাসের মধ্যে ওই বাড়িতে আর যায় নাই। নানান বাহানা করে সারাদিন বাহিরে থেকে সন্ধ্যায় আবার চলে এসেছে তাদের বাসি। রাতে খাবার খাইতেছে, এমন সময় মেহরিনের বমি বমি ভাব করতে লাগলো। এটার দিকে মেহরিন খাবার রেখে চলে আসলো ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আবারও খেতে বসলো। মেহরিনকে দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে মেহরিন, তোর কি হয়েছে? সকাল থেকে দেখতেছি তুই এরকম করতেছিস, শরীর খারাপ নাকি? হ্যাঁ আম্মু, কিছুটা শরীর খারাপ, তবে আমি ওষুধ এনেছি আমার জন্য, চিন্তা করো না। আর আমি গ্রামে চলে যাব কালকে, আমার এখানে থাকতে আর ভালো লাগে না। আচ্ছা, আমি একটা গাড়ি রেডি করে দিব, তুই না হয় কালকে গ্রামে চলে যাস। তোর খালার বাসায় কয়েকদিন ঘোরাঘুরি করে এরপরে না হয় আবার চলে আসবি। মেহরিন খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিট টেস্ট করতে দেখতে পেল পজিটিভ এসেছে। এটা দেখে মেহরিন সবকিছু গুছিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠে কান্না করতে লাগলো। ড্রাইভার কয়েকবার জিজ্ঞেস করলো কিন্তু উত্তর দিল না। পরে কি হয়েছে আপনারা তো দেখতেই পালেন। পরের দিন সকাল 10টা মেহরিনের আব্বু আম্মু চলে এসেছে গ্রামে। জসিম মেহরিনের আব্বুকে উদ্দেশ্য করে সবকিছু বলতে মেহরিনের আব্বু মাথায় হাত দিয়ে বসে পড়ল। এটা দেখে জসিম বলতে লাগলো, এইভাবে বসে পড়লে তো হবে না, কিছু তো একটা করতে হবে। ও তো 3 মাস চলতেছে, এখন তো আর মেয়েটাকে মেরে ফেলা যাবে না। খালু, আপনি এসব বললেন কেন? আপনি জানেন আশেপাশের লোকেরা শুনে ফেললে ওই লোকের কাছে যদি এই কথাগুলো চলে যায় তাহলে সে আমাকে মেরেই ফেলবে। আপনি প্লিজ এই কথাগুলো বাইরের মানুষকে শোনাবেন না। তোর সাথে এরকম করেছে, তুই আমাদেরকে জানালি না কেন? আমাদেরকে জানালে তো তখন আমরা কিছু একটা করতে পারতাম। এতদিন পর তুই গ্রামে এসে মানুষদেরকে জানালে আমাদের মান সম্মানের কথা একবারও চিন্তা ভাবনা করলি না তুই? আব্বু, আমি তোমাদের মান সম্মানের কথা চিন্তা ভাবনা করেই ওখান থেকে চলে এসেছি। আমাকে প্লিজ তোমরা দরকার পড়লে মেরে ফেলো, আমি আর এসব যন্ত্রণা নিতে পারতেছি না মাথায়। আচ্ছা মেহরিন, তুই একটু শান্ত হয়ে ওই রুমে গিয়ে শুয়ে থাক, আমি দেখতেছি কি করা যায়। মেহরিন চলে গেল সেই কর্নারের রুমে। এইদিকে রাফি দাঁড়িয়ে রইল সবার সামনে। কি হচ্ছে বুঝতে পারছে না। আর সবাই কেন মেহরিনকে এইরকমভাবে কথা শোনাচ্ছে। মেহরিনের আব্বু জসিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন আমি কি করব? একটু আমাকে সান্ত্বনা দে। আমি কি করলে আমার মেয়েকে আমার কাছে রাখতে পারবো? আমি আমার মেয়েকে মেরে ফেলতে চাই না, এমনকি তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাকেও আমরা মারতে চাই না। সে তো অপরাধ করে ফেলেছে, তো কি হয়েছে?
এখন এই অপরাধের সাজা কেন তারা দুইজন পাবে? গ্রামের মধ্যে এসেছে, যদি গ্রামের মধ্যে না এসে শহরে থাকতো এবং আমাদেরকে জানাতো, তাহলে কিছু একটা করতে পারতাম, কারোর না কারোর সাথে বিয়ে দিয়ে দিতে পারতাম। কিন্তু এখন পুরো গ্রামের মানুষ জেনে গেছে, এখন কি করব আমরা? জসিম, তোর দুইটা পায়ে ধরতেছি, তুই প্লিজ আমাকে ভাই বাঁচা। আমার এমনিতেই হার্টের সমস্যা আছে, ডাক্তার বলেছে যে চিন্তা না করতে, আর এখন আমি দুশ্চিন্তায় মরে যাচ্ছি। কিভাবে কি করব, আর আমার মেয়েকে কিভাবে রক্ষা করব, এইসব নিয়ে দুশ্চিন্তা করতেছি। মেহরিনের আব্বু এসব কথা বলতেছে, এদিকে জসিম বেশ কিছুক্ষণ চুপ থাকার পর জরিনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। জরিনা, এখন মান সম্মান যদি দুই পরিবারের বাঁচাতে চাই, তাহলে রাফির সাথে বিয়ে দেওয়া ছাড়া আমি আর কোনো চিন্তা ভাবনা করতে পারতেছি না। মানে তুমি এসব কি বলতেছো? রাফির আব্বু, রাফির বয়স মাত্র 12 বছর, সে সম্পর্কের মানে কিছু বোঝে নাকি? তাকে যদি এখন বিয়ে করিয়ে দাও, সে এখন কিছু বুঝবে নাকি? আর মেহরিন তো প্রেগনেন্ট, তাকে কিভাবে সেবা যত্ন করবে, সে তো এটাও জানবে না। তুমি এত কিছু চিন্তা করো না, আল্লাহর উপরে ছেড়ে দাও। আর মেহরিন, আশা করি রাফিকে সব কিছু শিখিয়ে দিবে কিভাবে কি করতে হবে। সব কিছু শেখালেই হয় না রাফির আব্বু, তুমি হয়তো চিন্তা ভাবনা করতেছো যে আমাদের মান সম্মানের কথা, কিন্তু এখন যদি রাফির বিয়ে দিয়ে দেই তাহলে রাফির পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে। কারণ তার মাত্র 12 বছর বয়স, এখনও 20 হয় নাই, 20 হতে আরও 8 বছর বয়স লাগে। যদি মেহেরিনকে বিয়ে করে তাহলে মেহেরিনের পেটে মেয়ে সন্তান হলে ওই মেয়েকেও বিয়ে করতে পারবে, তখন তার বয়স আনুমানিক মাত্র 25 থেকে 28 পড়বে। তুমি বুঝতে পারছো এইরকম অবস্থা হবে বাপ মেয়ের? আমি এত কিছু জানি না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই আমার লাস্ট সিদ্ধান্ত। আমি রাফির সাথে মেহরিনের বিয়ে দিব, মানে দিবই। এসব কথাবার্তা বলতেছে জসিম রাফির আম্মুর সাথে। এইদিকে রাফি সব কথা শুনলো কিন্তু কিছুই বুঝলো না, সব কথা তার মাথার উপর দিয়ে চলে গেল। এমন সময় জসিম রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। রাফি, তোকে কিছু কথা বলি বাবা, তুই রাগ করিস না। জানি না তুই কিভাবে মেনে নিবি। হ্যাঁ আব্বু, বলো কি বলবে। মেহরিনকে বিয়ে করতে হবে তোর, তাও আবার আজকেই। বিয়ে করতে পারবি তো? হ্যাঁ পারবো, কিন্তু আমি তো শুনেছি যে বিয়ে করলে অনেক কিছু দিতে হয়। আমি কিভাবে দিব? আমি তো এখন অনেক ছোট, আমি তো কোনো কাজ করি না। এসব নিয়ে তোর চিন্তা ভাবনা করতে হবে না, এসব আমরা দেখে নিব। তুই শুধু বিয়েটা কর। রাফি বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। অন্যদিকে মেহেরিন তার রুমের ভিতরে শুয়ে আছে, জানালা দিয়ে সব কথাই শুনেছে। মেহেরিন উপর দিকে তাকিয়ে দুহাত মোনাজাত ধরে আল্লাহকে উদ্দেশ্য করে বলতে লাগলো। হে আল্লাহ, রাফির জীবনটা কিভাবে যাবে? আমার জন্য রাফির জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি মানতে পারতেছি না। এর চাইতে ভালো ছিল আমি মরে যেতাম, তাহলে রাফির জীবনটা আর নষ্ট হতো না এভাবে। মেহরিন মোনাজাতে আল্লাহর কাছে এসব বলতেছে। এদিকে রাফি চলে আসলো বাইরে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারের দিকে যাইতেছে। এমন সময় কয়েকটা ছেলে রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে রাফি, তুই নাকি ওই পেট বাঁধা মেয়েটার দায়িত্ব নিবি? তুই তো নিজেই একটা পিচ্ছি, তুই মেয়েটার দায়িত্ব নিবি কি করে? তার চাইতে ভালো হবে তুই ওই মেয়েটাকে আমাদের কাছে ছেড়ে দে, আমরা না হয় কিছু টাকা পয়সা দিয়ে তার সাথে একটু মজা করে ছেড়ে দিব। সিনিয়র ছেলেগুলোর মুখে এইরকম কথাগুলো শুনে রাফি ওই ছেলেগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। একটা নাক বরাবর সজোর ঘুষি মারতে নাক ফেটে রক্ত পড়তে লাগলো। এদিকে রাফি রাগে মাথায় বলতে লাগলো। আমার আপুকে নিয়ে বাজে কথা বলিস তোরা, আজকে তোদের নাক মুখ আমি ফাটিয়ে ফেলবো। আর কোনো দিন যদি এইরকম কিছু শুনি তাহলে তোদের না কেন পা কেটে রেখে দিব। ছেলেগুলো তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে গেল, কারণ রাফির চোখ রক্তবর্ণ ধারণ করে ফেলেছে, পুরো মুখ লাল হয়ে গেছে রাফির। এইদিকে রাফি বাজারে আর না গিয়ে চলে আসলো বাসায়। রাফির এরকম অবস্থা দেখে মেহরিন বলতে লাগলো। রাফি, এরকম অবস্থা হয়েছে কেন তোর মুখের? তুই কি কারোর সাথে ঝগড়া করেছিস নাকি? ঝগড়া করলে তো তোর এই অবস্থা হয়ে যায়। সত্যি করে বল তো কি হয়েছে? আর বলো না আপু, কয়েকটা বাজে ছেলে তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করছিল, তখন আমি রেগে গিয়ে তাদেরকে পিটিয়েছি। একটার তো নাক ফাটিয়ে ফেলেছি, তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। রে রাফি, কি হয়েছে? তুই নাকি রাস্তায় মারামারি করে এসেছিস? আমি ক্ষেত থেকে আসার সময় জানতে পারলাম তুই নাকি পাড়ার ওই রাজু ছেলেকে নাক ফাটিয়ে দিয়েছিস। হ্যাঁ আব্বু, তাকে নাক ফাটিয়ে দিয়েছি, কারণ সে মেহরিন আপুকে নিয়ে বাজে কথা বলছিল, তাই আমি তার সাথে এরকম করেছি। কেউ যদি আপুর ব্যাপারে এই রকম খারাপ মন্তব্য করে তাহলে আমি কাউকে ছেড়ে দিব না। হ্যাঁ, এভাবেই অন্যায়ের প্রতিরোধ করবে। আর মেহরিন, তুই এক কাজ করিস,
এই বাড়ি থেকে আপাতত কয়েকদিন বের না হওয়াই ভালো। রাফি, তুই ঠিকমতো স্কুলে যাস আর বিকালবেলা আমার সাথে মাঠে কাজ করিস। আমার কাছে কিছু টাকা আছে, আমি ওই টাকা দিয়ে তোকে একটা দোকান খুলে দিব। আশা করি 2 জায়গায় কাজ করলে তুই ইনকাম করতে পারবি, সাথে তোর পড়ালেখা চালিয়ে যেতে পারবি। জসিম এইসব কথাবার্তা বলতেছে, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যার পরে পাশের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে মেহেরিন আর রাফির বিয়েটা পড়িয়ে দিল। ইমাম সাহেব জসিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জসিম, তুমি এই কাজটা ঠিক করেছো, তবে আরেক দিক দিয়ে তুমি তোমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছো, কারণ সে এখনো ছোট, সম্পর্কে কোনো কিছুই বোঝে না। একজনের জীবন বাঁচাতে গিয়ে আরেকজনের জীবন মৃত্যুর বলে ঠেলে দিয়েছো। আচ্ছা যাই হোক, তোমরা এখন যাও, আমি রাফিকে সব কিছু বুঝিয়ে দিতেছি। জসিম আর মেহরিনের আব্বু চলে আসলো বাহিরে। এইদিকে ইমাম সাহেব রাফিকে সবকিছু বুঝিয়ে দিল, রুমের ভেতর এসে কি কি করতে হবে কি না করতে হবে। এদিকে রাফি সবকিছু বুঝে নিয়ে চলে আসলো রুমের ভিতর, দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো মেহরিনের সামনে। মেহরিন খাটের মধ্যখান থেকে নেমে রাফির পা ধরে সালাম করলো। এইদিকে রাফি বলতে লাগলো, আরে আরে আপু, তুমি কি করতেছো? আমার পা ধরে সালাম করতেছো কেন? আমি তো তোমার ছোট, আমার পা ধরে সালাম করতে হবে না। রাফি, তুই এখন আমার স্বামী, আমি তোর পা ধরে সালাম করতেই পারি। চল অজু করে এসে নামাজ আদায় করে এরপর আমি তোকে সবকিছু শিখিয়ে দিতেছি, তুই এইভাবে ওইভাবে সবকিছু করবি। রাফি আর মেহরিন অজু করে এসে দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। 2 রাকাত নফল নামাজ আদায় করা শেষ করে মেহরিন আর রাফি খাটে বসে পড়ল। মেহরিন রাফিকে আস্তে আস্তে সবকিছু বুঝিয়ে দিতেছে। সবকিছু আস্তে আস্তে বুঝে নিয়ে রাফি মেহরিনের কথা অনুযায়ী কাজ করতে লাগলো। তারা তাদের বাসরাত কমপ্লিট করতে থাকুক, আমরা ততক্ষণে চোখ বন্ধ করে থাকি। রাফি সকালবেলা ঘুম ভাঙতে দেখতে পেল সে মেহরিনের বুকের উপরে শুয়ে আছে। মেহরিন তাকে ধরে শুয়ে আছে, এটা দেখে রাফি কিছুটা লজ্জা পেল। যেই উঠে চলে যেতে যাবে এমন সময় দেখতে পেল মেহরিন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এটা দেখে রাফি মেহরিনকে উদ্দেশ্য করে কানে কাছে এসে বলতে লাগলো, মেহরিন আপু, আমাকে ছাড়ো, সকাল হয়েছে, আম্মু ডাকতেছে, আমি বাহিরে যাব। রাফির কথা শুনে মেহরিন উঠে পড়ল। চোখ খুলতে দুজনের এরকম অবস্থা দেখে মেহরিন কিছুটা লজ্জা পেল, কিন্তু প্রকাশ করল না। রাফিকে ছেড়ে দিতে রাফি চলে যেতে যাবে এমন সময় মেহরিন রাফিকে বলতে লাগলো, রাফি, কালকে রাতে কি হয়েছে এইসব কাউকে কিছু বলিস না, কারণ তুই এখন আমার স্বামী আর আমি তোর বউ, এসব কাউকে বলতে নেই। আর শোন, এখন গোসল করে ফেল গিয়ে, আম্মু যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আম্মুকেও বলিস না, তোর বন্ধু বান্ধব কাউকে বলিস না, বলবি যে কিছুই হয় নাই। এত সকাল সকাল গোসল করলে আম্মু তো প্রশ্ন করবেই। আচ্ছা, তারপরেও তুমি যেহেতু বলতেছো, আমি গোসল করতেছি। এই বলে রাফি চলে আসলো ওয়াশরুমে, দরজাটা লাগিয়ে দিয়ে ভালোভাবে গোসল করে বের হয়ে খাবার খেতে বসে গেল। আজকে রাফিকে পুরো অন্যরকম লাগতেছে। রাফির আম্মু রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাফি, মেহরিনের সাথে তুই থাকতে পারবি তো, নাকি তোর থাকতে কষ্ট হবে? কষ্ট হলে আমাদেরকে বলতে পারিস। না আম্মু, থাকতে কষ্ট হয় না, তবে আম্মু মেহরিন আপুর পেট ফোলা ফোলা কেন? মেহরিন খাবার মুখে দিতে যাবে এমন সময় রাফির মুখ থেকে এই কথা শুনে মেহরিন খাবার আর মুখে না দিয়ে রাফির আম্মুর মুখের দিকে তাকিয়ে রইল। এদিকে জয়না রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা না হয় মেহরিন তোকে বুঝিয়ে দেবে, তার পেট কেন ফোলা ফোলা। মেহরিন, তুই রাফিকে বুঝিয়ে দিস তোর পেট কেন ফোলা ফোলা। ঠিক আছে আম্মু, আমি রাফিকে বুঝিয়ে দেব সব কিছু, আপনি চিন্তা করবেন না। আর রাফি, তুই খাবার খেয়ে রুমে যা, অন্য কোথাও যেতে হবে না, আমি তোকে সব কিছু বুঝিয়ে দিব। আচ্ছা বুঝিয়ে দিও, কিন্তু তুমি এখন আমার আম্মুকে আম্মু ডেকেছো কেন? আগে তো খালা ডাকতে, এখন আম্মু ডাকলে কেন? এটাও না হয় তোকে বুঝিয়ে দেব। খাবার খাওয়া শেষ করে এখন চুপচাপ আর কোনো কথা বলিস না, খাওয়া দাওয়া শেষ করে রুমে যা। রাফি আর কোনো কথা না বলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো রুমে। এদিকে জয়না মেহরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেহরিন, দেখলি তো তুই, রাফি এখনো সম্পর্ক কিছুই বোঝে না, তুই একটু বুঝিয়ে দিস। আর তাকে তো তোরই বোঝাতে হবে, তুই যদি না বুঝাস তাহলে আর কে বোঝাবে? এখন সে তোর হাজবেন্ড, অন্য কিছু তো আর বলতে পারি না। আগে তোর ভাই ছিল, এখন হাজবেন্ড হয়ে গেছে। মেহরিন চুপচাপ খাওয়া দাওয়া করে ওইখান থেকে চলে আসলো রুমে। এসে দেখে মেহরিনের ফোন টিপতেছে রাফি। মেহরিনকে আসতে দেখে মেহরিনের ফোনটা রেখে দিল রাফি। মেহরিন দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো রাফির কাছে। রাফিকে বিছানায় শুইয়ে দিয়ে তার মাথাটা তার কোলে নিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, রাফি, তুই জিজ্ঞেস করেছিলি না আমি তোর আম্মুকে আম্মু আম্মু ডেকেছি কেন? হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছি, সাথে তোমার পেট ফোলা কেন
এটাও জিজ্ঞেস করেছি। এই দুইটা প্রশ্নের উত্তর দাও আমাকে। কালকে তো আমার আর তোর বিয়ে হয়েছে, তাই না? তুই কারো বিয়ে দেখিস নাই নাকি, যে একটা মেয়ের বিয়ে হলে ওই বাড়ির ছেলে, মানে যে ছেলেকে বিয়ে করেছে তার মাকে মা বলে ডাকে ওই মেয়েটা? ঠিক তেমনি কালকে তোকে বিয়ে করেছিলাম না, এখন তোর আম্মুকে আমিও আম্মু ডাকবো। আর আমার পেট ফুলার কারণ হচ্ছে আমার পেটে বেবি আছে। সত্যি বলতেছো? তোমার পেটে বেবি আছে? আমি খুব খুশি হয়েছি। এই বেবির বাবাকে? মেহরিন চুপ হয়ে রইল বেশ কিছুক্ষণ। চুপ হয়ে থাকার পর রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই বেবির বাবা হচ্ছিস তুই। রাফি তো আরো খুশি হয়ে গেল, খুশিতে মেহরিনকে জড়িয়ে ধরল। এদিকে মেহরিন রাফিকে আবারও উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ, এইসব কথা কিন্তু কাউকে বলবি না, কারণ কাউকে যদি বলিস তাহলে ওরা সবাই তোকে খারাপ ভাববে। আর তুই এখন তুই আমার কথা মতো চলতে পারবি না, চলাচল করতে আমার কথা মতো। অবশ্যই পারবো, তবে একটা কথা। মেহরিন আপু, কালকে রাতে যে আমি তোমার সাথে ওইগুলো করেছি, মানে তুমি যা যা শিখিয়ে দিয়েছো আমি তা তা করেছি। আমার কেমন যেন লাগছিল, আর তোমার কাছে থাকলে আমার এখন কেমন যেন খুবই ভালো লাগে। ভালো তো লাগবেই। এখন থেকে তুই তো আমার কাছে প্রত্যেক দিন থাকবি। কালকে যেভাবে রেখেছিলাম আজকেও সেভাবেই রাখবো, তবে এখন থেকে একটু সাবধানে থাকতে হবে। আমার বুকের উপরে ঘুমাতে দিতে পারবো না, কারণ আমার পেটে তো তোর বেবি আছে। যদি তোকে আমার বুকের উপরে নিয়ে ঘুমাতে যাই তাহলে পেটের বেবির সমস্যা হবে। আচ্ছা, যেভাবে ভালো লাগে আমাকে সেইভাবে নিয়ে ঘুমাবে। আমিও তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবো। রাফি এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে ওইখান থেকে চলে গেল বাইরে। বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতেছে। এমন সময় রাফির বন্ধু শামীম বলতে লাগলো, কিরে রাফি, তুই নাকি ওই মেহেরিন আপুকে বিয়ে করেছিস, এটা কি একদম সত্যি? হ্যাঁ, বিয়ে করেছি। কেন, কোনো সমস্যা আছে নাকি বিয়ে করলে? না, কোনো সমস্যা নেই, এমনিতেই তোকে জিজ্ঞেস করলাম। আসলে সবাই বলা বলি করছে তো, তুই অনেক ছোট বিয়ে করে ফেলেছিস, সামনের দিনকাল তোর কেমন যাবে এইসব আর কি বলা বলি করতেছে, তাই তোকে জিজ্ঞাসা করলাম কথাটা সত্যি নাকি মিথ্যা। তুই আবার কিছু মনে করিস না। আরে না, কি আবার মনে করব। আচ্ছা, স্বামী মেহেরিন আপুকে সবাই খারাপ বলে কেন, আমাকে একটু বোঝাতে পারবি? আমাদের বাড়ির সবাইও খারাপ বলতো কয়েকদিন, কিন্তু এখন আর বলে না। তবে এলাকার লোকজন কেন খারাপ বলে? আসলে তুই হয়তো বুঝবি না, তবুও তোকে বলছি। মেহেরিন আপুর সাথে খুব খারাপ একটা কাজ হয়েছে। ওই খারাপ কাজের জন্য মেহেরিন আপুকে সবাই খারাপ বলতেছে। তুই মেহেরিন আপুকে কখনো ভুল বুঝিস না, মেহেরিন আপুকে দেখে রাখিস। তার পেটে যেই বেবিটা আছে সেটা তোর। মেহেরিন আপুর পেটে বেবি আছে, এটা তুই জানলি কি করে? এটা তো আজকে মেহেরিন আপু আমাকে বলেছে, আর তো কেউ জানে না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তো বলল না, কিন্তু তুই জানলি কি করে? বন্ধু, এই গ্রামে থাকতে গেলে একটু তো কানে কথা আসে, তাই সেটা খুব ভালো করেই জানিস। আর সবাই বলা বলি করছিল, তাই আমিও আর কি তোকে বললাম। আচ্ছা যাই হোক, এখন তুই বাসায় যা, ভাবির খেয়াল রাখিস কিন্তু। রাফি বাসায় না গিয়ে আসলো মাঠে। এসে দেখে তার আব্বু কাজ করতেছে। রাফি তার আব্বুর সাথে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর রাফির আব্বু রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফি, এলাকার মানুষ কে কি বলল, কে কি বলল না, এইসব কানে নিস না বাবা। এলাকার মানুষ কয়েকদিন এসব বলবে, পরে দেখবি সবাই চুপ হয়ে গেছে, কেউ আর কিচ্ছু বলবে না। আব্বু, এখন আর আগের মতো কেউ কিছু বলে না, তবে যারাই বলে তাদেরকে কিছু বললে তারাও চুপ হয়ে যাবে। তবে আব্বু, আমি তো এখন বিয়ে করে ফেলেছি, আমার কি কি করতে হবে একটু বুঝিয়ে দিবে? আমি তো এখনও ছোট, আমি তো এসব কিছুই বুঝি না। আর আপুর পেটে নাকি বেবি আছে, এটার জন্য কি করতে হবে? এই নে কিছু টাকা, এই টাকাগুলো দিয়ে বাজার থেকে মেহরিনের জন্য কিছু ফল বাড়িতে নিয়ে যা। তোর আম্মু যদি জিজ্ঞেস করে টাকা কোথায় পেয়েছিস, তাহলে বলবি আমি দিয়েছি। মেহরিনের হাতে গিয়ে এই ফলগুলো দিবি আর বলবি যে খাওয়ার জন্য। আচ্ছা, বলবো নে। বাকি কাজটুকু করে এরপরে না হয়ে যাই। আমি অনেক কাজ তো পড়ে আছে, তুমি একা একা করতে পারবে না। রাফি তার আব্বুর সাথে বাকি কাজ কমপ্লিট করে ওইখান থেকে চলে গেল বাজারে। কিছু ফল কিনে নিয়ে চলে আসলো বাসায়। মেহরিনের হাতে ফলগুলো দিতে রাফির আম্মু বলতে লাগলো, কিরে রাফি, তুই টাকা কোথায় পেয়েছিস আর এইসব ফল কোথায় থেকে কিনে এনেছিস? আব্বু আমাকে টাকা দিয়ে বলেছে যে কিছু ফল কিনে নিয়ে আসার জন্য, তাই আর কি বাজার থেকে ফলগুলো কিনে নিয়ে এসেছি। ও আচ্ছা, বেশ ভালো করেছিস। এখন হাত মুখ ধুয়ে পড়তে বস গিয়ে।
রাফি পড়তে বসে গেল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে আবারও মেহেরিন রাফিকে তার বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। রাফি এখন আস্তে আস্তে কিছুটা বুঝতেছে। রাত প্রায় 3টা। এমন সময় রাফির ঘুমটা ভেঙে গেল। রাফি বিছানা থেকে উঠে চলে আসলো বাহিরে। ওয়াশরুমে গিয়ে বেশ কিছুক্ষণ পর আবারও রুমে চলে আসলো। এসে দেখে মেহেরিন উঠে গেছে। রাফিকে দেখে বলতে লাগলো, কিরে বাহিরে গিয়েছিলি নাকি? হ্যাঁ, বাহিরে গিয়েছিলাম। তুমি যাবে নাকি? চলো, গেলে তুমি তো আবার ভয় পাও। না, আমি এখন যাব না, আয় আবার ঘুমাবো। আমার ঘুম আসতেছে না। আমার কেন যেন মনে হচ্ছে কালকে যেগুলো তোমার সাথে করেছি ওইগুলো আজকেও করতে অনেক ইচ্ছা করতেছে। রাফির কথা শুনে মেহেরিন চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ চুপ হয়ে থাকার পর মেহেরিন রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা এখন করতে দিব না, ফজরের কিছুক্ষণ আগে করতে দিব, তখন না হয় করিস, এখন আয়। রাফি আবারও মেহেরিনের বুকের মাঝে গিয়ে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 3:45। এমন সময় মেহেরিন ঘুম থেকে উঠে অজু করে এসে জায়নামাজি বিছিয়ে তাহাজ্জুদের 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, আমার অপরাধের জন্য এই ছোট নাবালক বাচ্চাটা কষ্ট পাচ্ছে। সে এখন আমার স্বামী। আল্লাহ, তুমি তো সব কিছু দেখেছো। তুমি আমার স্বামীকে ধৈর্য ধরার তৌফিক দান করো, আর পরিস্থিতি বোঝার জন্য একটু ধৈর্য দিও তাকে। আমার একটাই চাওয়া, রাফি যাতে সারা জীবন আমার সাথে থাকে। আল্লাহ, আমার দোয়াগুলো কবুল করে নিও। আমি যে আর তোমার কাছে কোনো কিছুই চাই না, সামান্য মাত্র এইটুকু জিনিসই তোমার কাছে চেয়েছি। অন্তত এটা আমাকে দিও, আমার আর কোনো কিছুই লাগবে না। মেহরিন কান্না করতে করতে আল্লাহর কাছে এসব চাইতেছে। এদিকে হঠাৎ করে রাফির ঘুম ভেঙে গেল। রাফি তাকিয়ে দেখে মেহরিন নামাজে বসে আল্লাহর কাছে মোনাজাত করতেছে আর কান্না করতেছে। বেশ কিছুক্ষণ পর মোনাজাত শেষ করে চলে আসলো বিছানায়। রাফি মেহরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেহরিন আপু, আমি না তোমাকে বললাম তুমি কান্না করবে না, তারপরেও কেন তুমি কান্না করো? আমি কি একবারও বলেছি কান্না করতে? কান্না করতে তো বলিস নাই, আর আমাকে আপু বলতেছিস কেন? আমি তোর বউ, আমার নাম ধরে ডাকবি। আমার নাম ধরে ডাকার তোর অধিকার আছে, ডাকতে পারবি না তুই? হ্যাঁ, ডাকতে পারবো, তবে তুমি আর কখনো কান্না করবে না। তোমার কান্না আমার কেন যেন সহ্য হয় না। তোমার কান্না দেখলে আমারও কেমন যেন কান্না চলে আসে। প্লিজ, তুমি আর কখনো কান্না করো না। আচ্ছা, তুই যেহেতু বলতেছিস কান্না না করতে, তাহলে আমি কান্না করব না আর কখনো। তবে তুই আমার কথা মতো চলবি তো? আমাকে কখনো ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে চলে যাবি না তো? আমি কখনোই যাব না মেহরিন। আমি ছোট হলেও অন্তত কিছু হলেও তো বুঝি। আব্বু আমাকে সব কিছুই শিখিয়ে দিয়েছে, আর বলেও দিয়েছে বিয়ের পর কি করতে হয়, কিভাবে সেবা যত্ন করতে হয়। আর গতকালকে হুজুর তো বলে গেছে বিয়ে হলে সারা জীবন একসাথে থাকতে হয়। আমিও তোমার সাথে সারা জীবন একসাথে থাকবো। তুমি আমাকে তোমার বুকের মাঝে এভাবে আগলে রাখবে তো? হ্যাঁ, আমি তোকে আমার বুকের মাঝে এভাবে আগলে রাখবো। তুই নিশ্চিন্তে থাক, তোকে আমি কখনো কষ্ট দিব না, তুই দেখিস। আচ্ছা, আমি দেখবো। রাফি এইসব কথাবার্তা বলতেছে আর মেহরিনের গালে কপালে চুমু দিতেছে। মেহরিন শিখিয়ে দিয়েছিল গতকাল রাতে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল প্রায় 2 মাস। মেহরিনের পেট এখন আগে চাইতে কিছুটা বড় হয়েছে। এই 2 মাসে রাফিও অনেক কিছু শিখে গেছে। তার আব্বু আম্মু এবং মেহরিন সবাই তাকে শিখিয়ে দিয়েছে। রাফি এখন মেহরিনের অল্প অল্প করে সেবা যত্ন করে, কারণ রাফি এখনও ছোট। সে পুরোপুরিভাবে সেবা যত্ন করতে পারবে না। রাতে রাফি খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে আগে থেকে চলে এসেছে রুমে। এমন সময় জয়না মেহরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেহরিন, আমি আমার ছেলেকে নিয়ে ভয় পেতাম। আমি জানতাম না যে তার এত বড় একটা পরিবর্তন হবে। এই সব কিছু হয়েছে একমাত্র তোর জন্য। তুই একমাত্র তাকে পরিবর্তন করতে পেরেছিস। তবে পরিবর্তন করতে পারলেই হলো না, তার খেয়ালও রাখতে হবে, সাথে সামনে এগিয়ে যেতে হবে। তোকে অনেক যুদ্ধ করে এরপর বিজয়ী হতে হবে, কারণ তুই পরিস্থিতি বুঝতেই পারছিস সে এখনও অনেক ছোট। এটার কারণে তোকে প্রচুর যুদ্ধ করতে হবে। আমি তোর পাশে আছি, সাথে তোর আব্বুও পাশে আছে। তুই নিশ্চিন্তে থাক, এই যুদ্ধে তুই বিজয়ী হবি। আম্মু আব্বু, আপনারা শুধু দোয়া করবেন যাতে রাফির সাথে আমার সারা জীবন আমি থাকতে পারি। রাফি যাতে আমাকে ছেড়ে না যায়। অন্য কারো কাছে শুধু এইটুকু দোয়া করবেন, আর বেশি দোয়া করতে হবে না। আমরা তো দোয়া করি তোদের জন্য, যাতে তোরা সারা জীবন একসাথে থাকতে পারিস। তবে একটা কথা মনে রাখিস, আল্লাহর উপর ভরসা রাখবি সব সময়। আল্লাহ দেখবি তোর সব দুঃখ কষ্ট দূর করে দিবে। জয়না এসব কথাবার্তা বলতেছে মেহরিনকে। বেশ কিছুক্ষণ পর মেহরিন চলে আসলো রুমের ভিতরে। দরজাটা লাগিয়ে দিয়ে রাফির পাশে বসে রইল আর রাফির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এমন সময় রাফি বালিশের নিচ থেকে তার হাত বের করে মেহরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নাও, এই জিনিসটা আমি তোমার জন্য এনেছি, নিজেই ইনকাম করে। ছোট একটা কাজ করেছিলাম, ওই ছোট কাজ করে এরপরে
এই জিনিসটা এনেছি। মেহরিনের হাতে জিনিসটা দিতে মেহরিন হা করে তাকিয়ে রইল রাফির দিকে, কারণ মেহরিনের জন্য একজোড়া কানের দুল এনেছে। মেহরিন এটা দেখে রাফিকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমার পিচ্চি বরটা আমার কত খেয়াল রাখে। এইভাবে সারা জীবন পাশে থাকবে তো? কখনো ভুল বুঝে চলে যাবে না তো আমার কাছ থেকে? কখনোই দূরে যাব না। মেহরিন এসব কথাবার্তা বলতেছে রাফির সাথে। এদিকে রাফি আস্তে আস্তে মেহরিনকে তার বুকের মাঝে নিয়ে আসলো। আগে মেহরিন রাফিকে তার বুকের মাঝে রেখে ঘুমাতো, এখন রাফি মেহরিনকে জড়িয়ে ধরে তার বুকের মাঝে নিয়ে ঘুমায়। পরের দিন সকাল 10টা। রাফি এবং মেহরিন ঘুম থেকে উঠে দুজন সকালে নাস্তা রেডি করতে লাগলো। মেহরিন রুটি বেলে দিচ্ছে আর রাফি ভেজে দিতেছে। এমন সময় জসিম আর জয়িনা উঠে বাইরে আসতেই দুজনের এরকম অবস্থা দেখে একে অপরের দিকে তাকাতে লাগলো। জসিম জয়িনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই দেখেছো, আমি কখনো ভুল কাজ করতে পারি না। আমি যা করি সব সময় সঠিক কাজ করি। এখন দেখলে তো তোমার ছেলের কি অবস্থা হয়েছে, আর কয়েকদিন গেলে দেখবে পুরো বউ পাগল হয়ে গেছে। জয়িনা মুচকি একটা হাসি দিয়ে চলে আসলো রান্নাঘরের সামনে। রাফির কান টেনে ধরে বলতে লাগলো, বউয়ের সাথে রান্না বান্না করা হচ্ছে, বেশ শিখে গেছিস তো। আগে ডাক দিলে বলতিস করতে পারবি না, আর এখন তো দেখি রুটি ভেজে দিতেছিস। আম্মু ছাড়ো, কানে ব্যথা পাচ্ছি। মেহরিনের খুব ক্ষুধা লাগছিল, তাই তো আমি রুটি ভেজে দিতেছি। তোমরা ঘুমাচ্ছিলে তাই আর ডাক দেই নাই। আচ্ছা এখন ওঠ, আমি রুটি দিতেছি। রুটি খেয়ে এরপরে তোর আব্বুর সাথে যা, কিছু সবজি দিবে বাজারে বিক্রি করে, এরপরে মেহরিনের জন্য কিছু খাবার জিনিস নিয়ে আসিস, কারণ এখন তো রাতের বেলা তার ক্ষুধা লাগবে, আর রাত অনেক বড় হয়েছে, ক্ষুধা লাগা স্বাভাবিক। জয়িনা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে রাফি এবং জসিমকে রুটি দিয়ে দিতে রুটি খেয়ে দুজন চলে আসলো খেতে। পুরো এলাকার মানুষ এখন রাফির দিকে তাকিয়ে থাকে, কারণ রাফি আগের চাইতে অনেক পরিবর্তন হয়েছে। রাফির এত পরিবর্তন দেখে সবাই হা করে তাকিয়ে থাকে রাফির দিকে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এদিকে রাফি বাজারে সবজি বিক্রি করে কিছু খাবার জিনিস নিয়ে এসে তাদের রুমে রেখে দিল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরও 2টি মাস। এখন মেহরিনের 8 মাস চলছে। মেহরিন রাতে তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আমি এখন কিভাবে ঘুমাবো? প্রায় তো সময় চলে এসেছে, 8 মাস হয়ে গেছে, আর রাফি তো আমাকে জড়িয়ে না ধরলে তার ঘুম আসে না। আমার পেটের ওপর পা তুলে রেখে দেয়, রাফিকে কিছু বলতেও পারি না। আচ্ছা রাফি আসুক, আমি রাফিকে বলবো এখন তোর কাছ থেকে একটু দূরে থাকার জন্য। তবে বললেও আশা করি কাজ হবে না, তবে তুই একটু বুঝিয়ে বলিস। তুই বললে সে অবশ্যই বুঝবে, কারণ তোর প্রত্যেকটা কথা সে মেনে চলে। আচ্ছা আম্মু, আমি তাকে বুঝিয়ে বলবো, যতটুকু সম্ভব তাকে বোঝাবো। এসব কথা বলতেছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় রাফি আর জসিম ক্ষেত থেকে চলে আসলো বাসায়। এদিকে রাফি স্কুলেও লেখাপড়া করতেছে আর টুকটাক কাজও করতেছে তার সাথে, এবং মেহরিনকে সময়ও দিতেছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে দুজন বিছানায় শুয়ে আছে। এমন সময় মেহরিন রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আসলে তুমি রাগ করবে না তো কথাগুলো বললে? না, রাগ করব না, বলো কি বলবে। আসলে রাফি, আর তো 1 মাস রয়েছে। 1 মাস পর আমাদের বেবি এই পৃথিবীর আলো দেখবে। তুমি যদি একটু কষ্ট করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমাতে তাহলে ভালো হতো। সামনে থেকে জড়িয়ে ধরে ঘুমালে তোমার পা আমার পেটে লাগে, তখন আমি ব্যথা পাই, আর বেবিও ব্যথা পায়। হয়তো তুমি এইটুকু কষ্ট করতে পারবে না। হ্যাঁ পারবো। আর কিছু করতে হবে নাকি? না, আর কিছু করতে হবে না, জাস্ট আপাতত এইটুকু করলেই হবে। রাফি মেহরিনকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু বারবার নড়চড় করতেছে। মেহরিন বুঝতে পারতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে নড়চড় করার পর মেহরিন রাফির দিকে ঘুরে শুয়ে পড়ল। রাফি আস্তে আস্তে করে মেহরিনকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে মেহরিন রাফির কপালে গালে চুমু দিয়ে বলতে লাগলো, এইরকম ভাবে যদি তুমি আমার সাথে করো তাহলে কিভাবে হবে রাফি? বেবি হলে আমি তোমাকে কোলে নিয়ে ঘুমাবো নাকি বেবিকে কোলে নিয়ে ঘুমাবো? তখন তো দুজনেই ঝগড়া করবে। মেহরিন এসব কথা চিন্তা করতেছে আর মুচকি হাসতেছে। বেশ কিছুক্ষণ চিন্তা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মেহরিন রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফি, বাজারে তো বিকালবেলা যাবে, আমার জন্য কিছু ফল কিনে নিয়ে এসো। আর এই নাও, আব্বু পাঠিয়েছে, বলেছে যে ফল খাওয়ার জন্য। আর কয়েকদিন তো সময় আছে, আমাকে বলেছে যে ঢাকায় চলে যাইতে। আমি কি এখন ঢাকায় চলে যাব নাকি গ্রামেই থাকবো? আমি তো এত কিছু জানি না, তুমি আম্মুকে জিজ্ঞেস করো, দেখো আম্মু কি বলে। যদি বলে ঢাকায় যাওয়ার জন্য, তাহলে ঢাকায় যেতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই।
রাফি এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ওইখান থেকে উঠে চলে আসলো মাঠে। কাজ করে বাজারে গিয়ে মেহরিনের জন্য কিছু খাবার এবং ফল নিয়ে চলে আসলো আবারও বাসায়। পরের দিন মেহরিন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো ঢাকায়। অন্যদিকে রাফি রুমের ভিতরে শুয়ে আছে। এমন সময় তার আম্মু আসলো আর বলতে লাগলো, কী রে রাফি, তোকে না যেতে বললাম, তুই গেলি না কেন? তুই গেলে তো মেয়েটার জন্য আরও বেশি ভালো হতো। তুই কালকে সকালে চলে যাস, ওইখানে মেয়েটা একা একা থাকবে। কি করবে কি না করবে এসব দেখাশোনা করবে কে? তার আব্বু আম্মু তো অফিসে থাকবে। তাহলে ঢাকায় যাওয়ার দরকার কি ছিল? গ্রামে থাকলেই তো হতো। গ্রামে থাকলে তো ভালো চিকিৎসা হতো না? ঢাকায় গেছে, ওইখানে যে কোনো সময় হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। আর এখানে থেকে হাসপাতালে নিয়ে যেতে হলে অনেক দূরে নিয়ে যেতে হবে। তুই তো বুঝতেই পারছিস, এটার জন্য আমি ঢাকা পাঠিয়ে দিয়েছি। তুই কালকে চলে যাস। রাফি মাথা নাড়ল। দেখতে দেখতে রাত কেটে দিন হলো। রাফি ট্রেনে বসে আছে। প্রায় দীর্ঘ 3 ঘন্টা পর চলে আসলো তার গন্তব্যে। স্টেশনে নেমে ঠিকানা অনুযায়ী চলে আসলো সেই জায়গায়। অলিগলি দিয়ে ভিতরে ঢুকে সোজা চলে আসলো রুমের সামনে। ভিতরে প্রবেশ করতে দেখতে পেল মেহরিন বিছানায় শুয়ে আছে। রাফিকে দেখে আস্তে আস্তে উঠে বসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি তো দেখে চলে এসেছো। তুমি না বললে আসবে না, তাহলে তুমি এখন চলে আসলে কেন? আম্মু আমাকে পাঠিয়ে দিয়েছে তুমি এখানে কি খাবে কি না খাবে এইসব চিন্তা ভাবনা করে পাঠিয়ে দিয়েছে আমাকে, আর বলেছে যে তোমার সেবা যত্ন করার জন্য। ও আচ্ছা, বসো, এখানে আমি তোমাকে খাবার দিতেছি। আমার এখন খাবার লাগবে না। মেরিন এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরও 1টি মাস। মেহরিনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, কারণ কালকে তার ডেলিভারি হবে। রাতে মেহরিন রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফি, আমার জন্য দোয়া করবে যাতে আমি আবার তোমার বুকের মাঝে ফিরে আসতে পারি। আর আমি যদি না আসি তাহলে আমার ছেলে হোক আর মেয়ে হোক তাকে দেখে রাখবে, কিন্তু আমাকে কথা দাও। চুপ, এসব বলবে না, এসব কথা আমি শুনতে পারি না। আর আল্লাহ অবশ্যই তোমাকে আমার কাছে ফিরিয়ে দিবে, আমি আল্লাহর কাছে দোয়া করব। দেখতে দেখতে রাত কেটে সকাল হলো। সকাল 11টা। মেহরিনকে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রাফি বসে আছে চেয়ারে আর টেনশন করতেছে প্রচুর। বেশ কিছুক্ষণ এইসব টেনশনের সমাপ্তি ঘটিয়ে একজন নার্স একটা মেয়ে নিয়ে এসে হাজির হলো। রাফি কোলে দিতে রাফি খুশি হয়ে বাবুর কপালে একটা চুমু দিল আর নার্সকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নার্স, মেহরিন এখন কেমন আছে? সুস্থ আছে তো? তার কোনো সমস্যা হয় নাই তো? না, তার কোনো সমস্যা হয় নাই। তবে তার স্বামী কোথায়? উনি এখনো আসে নাই। আপনারা তাকে সুখবর দেন যে তাদের একটা মেয়ে হয়েছে। আমি হচ্ছি তার স্বামী। রাফির কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল নার্স রাফির দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চলে আসলো ভিতরে। নার্স মেহরিনকে একটা কেবিনে শিফট করে দিয়ে কিছু কথাবার্তা জিজ্ঞেস করতে লাগলো। দেখতে দেখতে 3 দিন হাসপাতাল থেকে মেহরিনকে নিয়ে চলে আসলো গ্রামে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে রাফি আর মেহরিনের দিকে তাকিয়ে আছে। এদিকে মেহরিন রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রাফি, কি চিন্তা ভাবনা করতেছো এভাবে আমার দিকে তাকিয়ে? তুমি কতটা শুকিয়ে গেছো, এই 3 দিনে খুব কষ্ট হয়েছে তাই না? কষ্ট না করলে কি এরকম একটা বেবি উপহার দিতে পারতাম তোমাকে? কষ্ট করেছি বলেই তো এরকম একটা বেবি উপহার দিতে পারছি তোমাকে। এখন তুমি ঘুমাও। প্রায় 2-3 দিন ধরে তুমি ঠিকমতো ঘুমাতে পারো না। এখন আমি জেগে আছি। তুমি তো জানো তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, কিন্তু এখন তোমার সমস্যা তাই তোমাকে জড়িয়ে ধরতে পারবো না। কয়েকদিন যাক, এরপর তোমাকে জড়িয়ে ধরে ভালোভাবে ঘুমাবো। এখন তাহলে ঘুমিয়ে পড়ি, কোনো সমস্যা হলে ডাক দিবে। আচ্ছা, তুমি ঘুমাও তাহলে। রাফি ঘুমিয়ে গেল। এদিকে মেহরিন রাফির দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, আল্লাহ আমার কথা কবুল করেছো। রাফি, তোমার মধ্যে ধৈর্য দিয়েছেন আল্লাহ। আমি মনে করি যে তুমি আমার হয়ে থাকবে সারা জীবন। আমি আল্লাহর কাছে তোমার জন্য আরো দোয়া করব। এদিকে মেহরিন আস্তে করে রাফির কাছে এসে রাফির মাথায় চুমু দিয়ে আবারও বসে পড়ল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2 মাস। মেহরিন এখন পুরোপুরি সুস্থ আছে। তার পেটের সেলাইও কাটা হয়ে গেছে। এদিকে রাফি তার মেয়ের সাথে খেলাধুলা করতেছে। এমন সময় তাদের রুমের ভিতর প্রবেশ করলো তার আম্মু আর বলতে লাগলো, রাফি, মেয়েকে নিয়ে তো সারাদিন পড়ে থাকিস, কাজ করতে হবে না নাকি? মেয়ের জন্য তো কিছু করতে হবে। এখন তো তুই তোর আব্বুর সাথে কাজে যেতে পারিস, আমি তো বাসায় থাকি। কোনো সমস্যা হলে তো আমি দেখতে পারবো। আম্মু, আমি রাফিকে বলতেছি, রাফি সারা দিনই এখানে বসে থাকে আর মেয়েদের সাথে খেলা করে। আমি
বারবার বলতেছি, মেয়ে আস্তে ধীরে বড় হচ্ছে, তার তো খাবার লাগবে, টাকা পয়সাও লাগবে। রাফি আমার কোনো কথাই শুনতেছে না। যাইতাছি আর বলতে হবে না। তোমাদের জন্য আমি আমার মেয়ের সাথে একটু খেলাও করতে পারি না। আমার মেয়েটা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। রাফির এইরকম বাচ্চাদের মতো কথা শুনে দুজন হেসে দিল। এদিকে রাফি চলে আসলো কাজ করার জন্য খেতে। সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরে গোসল করে মেয়ের সাথে আবারও খেলাধুলা করতে লাগলো। এখন আর রাফি আগের মতো তেমন বেশি স্কুলে যায় না, শুধু পরীক্ষা দেয় গিয়ে। রাতে রাফি মেহরিনকে জড়িয়ে ধরে শুয়ে আছে, এমন সময় মেহরিন বলতে লাগলো, রাফি, অনেকদিন তো আমাকে আদর করো নাই, আমার তো আদর খেতে ইচ্ছে করতেছে। এখন তো আমি পুরোপুরিভাবে সুস্থ আছি, আমাকে আদর করো। হ্যাঁ করতেছি। এ বলে রাফি মেহরিনকে আদর করতে লাগলো। প্রায় 2 ঘন্টা আদর করে মেহরিনের বুকের মাঝে শুয়ে পড়লো রাফি। মেহরিন রাফির কপালে, গালে এবং সব জায়গায় চুমু দিতেছে আর বলতেছে, আমার লক্ষ্মী জামাই, আমি তো এরকমই চেয়েছিলাম একটা জামাই, আর আলহামদুলিল্লাহ পেয়েছিও। রাফি, এখন নামো, মেয়ে তাকিয়ে আছে, তাকে তো খাওয়াতে হবে, তার ক্ষুধা লাগছে, এই দেখো কান্না করতেছে। তুমি খাওয়াও, আমি একপাশে শুয়ে আছি তোমার। মেহরিন বাবুকে খাওয়াতে লাগলো। কি খাওয়াচ্ছে এটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, এত বেশি কিছু আপনাদের জানতে হবে না। পরের দিন রাফি আস্তে আস্তে তার কাজের গতি বাড়তে লাগলো এবং অর্থও আসতে লাগলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2টি বছর। রাফি মেয়ে মাশাল্লাহ এখন বড় হয়েছে কিছুটা এবং পাপা পাপা বলে ডাকে। সবাই খুবই খুশি। রাফির আব্বু রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফি, মেয়ে তো বড় হচ্ছে, কিছু করতে হবে। এভাবে ছোটোখাটো কাজ করলে চলবে? আমার কাছে টাকা আছে, এই টাকা দিয়ে কিছু একটা কর। আচ্ছা আব্বু, আমি রাতে চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় এই সামান্য টাকা দিয়ে। এরপর না হয় তোমাকে আমি জানাবো কি করব। আচ্ছা, রাতে তুই সিদ্ধান্ত জানাস। আর মেহরিন, তুমিও একটু রাফিকে বোঝাও কি কাজ করলে ভালো হবে। রাফি, তুমি একটু রুমে আসো, তোমার সাথে কথাবার্তা বলি, দেখি কি কাজ করতে পারবে তুমি, আমিও জানতে চাই। মেহরিনের কথা শুনে রাফি চলে আসলো রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মেহরিন রাফির হাতে কিছু টাকা দিয়ে বলতে লাগলো, এই নাও, এই টাকাগুলো দিয়ে এবং আব্বুর কাছ থেকে কিছু টাকা নিয়ে শহর থেকে সস্তায় যেই জামা কাপড়গুলো প্রিন্ট করে বিক্রি করে ওইগুলো এখানে কিনে নিয়ে আসো। গ্রামের মানুষ সবাই কিনবে আশা করি। যদি না কিনে তখন তো লস হয়ে যাবে, তখন কি করবে? অন্য কোথাও তো বিক্রিও করতে পারবে না। তুমি এত চিন্তা করো না, তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি কালকে যাও, গিয়ে নিয়ে আসো। মেহরিনের কথা শুনে চলে আসলো রাফি বাহিরে। তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু, মেহরিন তো বলতেছে যে শহরে গিয়ে ওইখান থেকে কিছু প্রিন্টের কাপড় নিয়ে আসার জন্য। সে নাকি এই গ্রামে বিক্রি করবে। আমি কি গিয়ে নিয়ে আসবো? আর এইগুলো কি বিক্রি হবে নাকি বিক্রি হবে না? যেহেতু মেহরিন বলতেছে বিক্রি হবে, তাহলে একবার এনে দেখ, আর না হলে পরেরটা পরের ব্যবস্থা করা যাবে। তুই কালকে ঢাকায় যা, ওইখান থেকে গিয়ে নিয়ে আয়। ঢাকায় গিয়ে তো নিয়ে আসতে পারবো, কিন্তু কত টাকা দাম ধরবে এটাই তো জানি না। কারণ আমি তো ঢাকায় গিয়ে কোনো জামা কাপড় কেনাকাটা করি নাই কখনো। তুমি একটু মেহরিনকে বলো আমার সাথে যাওয়ার জন্য। ট্রেনে যাব, আবার ট্রেনে করে চলে আসব, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। আর মারফিয়া তো এখন আর কান্না করে না, তোমাদের কাছেও থাকে আমাদের কাছেও থাকে, সবচাইতে বেশি তো তোমার কাছেই থাকে। তুমি না হয় কালকে নিয়ে একটু ঘোরাঘুরি করবে, আমরা সকাল সকাল বের হয়ে যাব, আবার দুপুরের মধ্যে বাসায় চলে আসব। আর এখন তো ফিডার দিয়ে দুধ খায়, তার জন্য তো আলাদাভাবে দুধ আনা হয়েছে দোকান থেকে, ওইগুলো বানিয়ে খাইয়ে দিলে তো খাইতে পারবে। আচ্ছা, তুই চিন্তা করিস না, তুই আর মেহরিন কালকে সকাল সকাল বের হয়ে যাবি, আমি মারফিয়াকে দেখে রাখবো। জয়না এসব কথাবার্তা বলতেছে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে রাফি মারফিয়ার সাথে খেলাধুলা করে মেহরিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকাল সকাল বের হয়ে বলল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। মেহরিন রাতের বেলা কয়েকজনের সাথে কথা বলে রেখেছে। সকাল 10টার মধ্যে চলে আসলো সেই 2টা অফিসে। এসে দেখা করে কাপড়ের কোয়ালিটি দেখে ওখান থেকে অর্ধেক নিয়ে আবারও রওনা দিল গ্রামের উদ্দেশ্যে। 2টা টিকিট কেটে বসে রইল। এমন সময় রাফি মেহরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেহরিন, তুমি তো সেলাই কাজ শিখেছ, তুমি তো চাইলে সেলাই কাজ করতে পারো, মেশিনের ব্যবস্থা করে দেই, আব্বুকে বললেই পারবে। আর এই দিকেও আমি দেখি কি কাজ করতে পারি। ঠিক আছে, তুমি দেখো তাহলে কি কাজ করতে পারো, আর আমিও দেখি কি কাজ করা যায়। যদি এই কাপড়গুলো ভালো হয় তাহলে আমি অবশ্যই একটা মেশিন নিয়ে বসবো, যাতে মানুষজনের কাপড় সেলাই করা যায়।
কথা বলতে বলতে ট্রেন তাদের স্টেশনে এসে পৌঁছে গেল। রাফি মেহরিনকে নিয়ে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাফি মারফিয়ার সাথে খেলাধুলা করতে লাগলো। অন্যদিকে মেহরিন চলে আসলো দুজনের বাড়িতে। দুজনকে বলে দিতে ওই দুজন পুরো গ্রামকে বলে দিয়েছে যে কাপড় বিক্রি করে। সবাই আস্তে আস্তে এসে দেখতে লাগলো কাপড়গুলো ভালো হয় কারণে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। আর সেলাই করার জন্য কাজ দিয়ে গেল মেহরিনকে। সন্ধ্যায় মেহরিন বসে আছে, এমন সময় রাফি আর জসিম একটা সেলাই মেশিন নিয়ে আসলো। সেলাই মেশিন দেখে মেহরিন খুশি হয়েছে, কারণ আস্তে আস্তে আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দিতেছে। রাতে মেহরিন 2-3টা জামা সেলাই করে ফেলো যারা দিয়ে গেছে তাদের। আস্তে আস্তে মেহরিন রাফির কাজে সাহায্য করতে লাগলো। এভাবে সাহায্য করতে করতে কেটে গেল আরও 2টি বছর। মেহরিন আর রাফির বিয়ের বয়স এখন 4 বছর। রাফি এখন সব কিছুই বুঝে গেছে, কখন কি করতে হয় কখন কি করতে হয় না। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই, এমন সময় মারফিয়া বলতে লাগলো, আম্মু, আমার ভাইয়া লাগবে, আমাকে একটা ভাইয়া এনে দাও। তোমাকে এই কথা তোমার পাপা শিখিয়ে দিয়েছে তাই না? তোমার পচা পাপা তোমাকে এগুলো শিখিয়ে দেয় তাই না? নো পাপা খুবই ভালো, আমাকে চকলেট দেয়, আমাকে আদর করে খাইয়ে দেয়। ওই যে পাশের বাসার একটা আপু আছে, তাদের বাসায় একটা ভাইয়াও হয়েছে, আমার ওরকম একটা ভাইয়া লাগবে, আমাকে এনে দাও। আচ্ছা, তোমাকে ভাইয়া এনে দিব, তবে সময় লাগবে। মেহরিন, মেয়েটা যেহেতু চাইতেছে তাহলে আবার নিয়ে যাও। আর রাফি তো এখন পুরোপুরি সব কিছু বোঝে, রাফির জন্য তো আর কোনো সমস্যা হবে না। এখন তো তোমরা দুজনেই কাজ করতেছো এবং পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে, তাহলে ভয় পাচ্ছ কেন? আম্মু, ভয় পাচ্ছি না, আসলে আমি চাচ্ছিলাম কি মারফিয়াকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে সামনের বছরের পরে একটা বেবি নেওয়ার চেষ্টা করব। কিন্তু মারফিয়া যেহেতু এখন চাইতেছে তাহলে নিতেই হবে। হ্যাঁ, নিয়ে যাও, যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি নিয়ে নাও, তাতে তোমাদের জন্য ভালো হবে। আর রাফি, তুই কালকে একটু খেতে তাড়াতাড়ি করে চলে যাস, তোর আব্বুর শরীরটা তেমন বেশি ভালো না, জ্বর জ্বর ভাব। ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম, ডাক্তার বলেছে যে রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আম্মু, তোমরা চিন্তা করো না। আর আমি থাকতে আব্বু কেন এখন আর কাজ করবে? আমি তো এখন থেকে যাচ্ছি কাজে, আব্বুর কোনো কাজ করতে হবে না। জরুরি কাজ হলে এরপরে না হয় আব্বুকে দিব কাজ করার জন্য। রাফি এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা পর চলে আসলো তার রুমে। রাতে বিছানায় শুয়ে আছে রাফি, মারফিয়া আর মেহরিন। এমন সময় রাফি মেহরিনকে জড়িয়ে ধরে মেহরিনের গালে ঠোঁটে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর আদর করতে যাবে, এমন সময় মেহরিন বলতে লাগলো, রাফি এখন আদর করতে পারবে না, তুমি তো জানো কি হয়েছে আমি একটু অসুস্থ, আর এই অসুস্থ থেকে ওঠার 10 দিন পর আদর করলে বেবি হওয়ার চান্স বেশি থাকে, তুমি তো এটা বেশ ভালো করেই জানো। ও হ্যাঁ, আমার মনে ছিল না তোমার যে এখন ওইগুলো চলতেছে। আচ্ছা এখন তাহলে ঘুমাও। এই বলে রাফি আরেকটু মেহরিনকে আদর করে ঘুমিয়ে এসে বাড়ি জমালো। রাত কেটে সকাল হলো। সকালে খাওয়া দাওয়া শেষ করে রাফি চলে আসলো খেতে, একা একা কাজ করতেছে। এমন সময় তার আব্বু আসলো। রাফি তার আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন এসেছো? বাসায় চলে যাও, আর এখানের কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, সুস্থ হয়ে পরে আসবে। রাফি এসব কথাবার্তা বলতেছে। এইদিকে রাফির আব্বু রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফি, আসলে অভ্যাস হয়ে গেছে তো অসুস্থ শরীর নিয়েও কাজ করতে, তাই আর কি চলে এসেছি। বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না, এই মাটি, এই ঠান্ডা হাওয়া, এইসব জিনিস আমার খুব ভালো লাগে খুব। তাহলে তুমি এখানে বসে থাকো, আমি পাশের ক্ষেতের কাজগুলো করে ফেলি, তোমার একটা কাজও করতে হবে না। এই বলে রাফি পাশের ক্ষেতের কাজগুলো করে ফেলো। কাজগুলো শেষ হতে রাফি এবং তার আব্বু চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে রাফি রুমে এসে মেহরিনকে জড়িয়ে ধরে গল্প করতে লাগলো। এভাবেই তাদের দিনগুলো কাটতেছে। মারফিয়া রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আম্মুকে বলো আমাকে একটা ভাইয়া এনে দেওয়ার কথা, কত দিন হয়ে গেছে আমি ভাইয়াকে দেখি না, আমার একটা ভাইয়া লাগবে। মারফিয়া, আমি তো বলেছি তোমাকে ভাইয়া এনে দেব, একটু সময় দাও, দেখবে তোমার ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবে। তুমি যদি সময় না দাও, তুমি যদি এইভাবে তোমার আম্মুকে বলো যে তাড়াতাড়ি ভাইয়া এনে দেওয়ার জন্য, তাহলে আমি ভাইয়া এনে দেব কি করে? একটা ভাইয়া আনতে 1 বছর সময় লাগে। তুমি 1 বছর মনোযোগ সহকারে পড়ো, তখন তুমি বড় হয়ে যাবে আর তোমার ভাইয়াকে নিয়ে খেলাধুলো করতে পারবে। তুমি আমাকে প্রমিস করো যে আমার একটা ভাইয়া এনে দিবে খুব তাড়াতাড়ি, তাহলে আমি তোমার সব কথা মানবো। এই যে দেখো,
তোমাকে কথা দিতেছি, আর তোমার আব্বুও তোমাকে কথা দিতেছে যে খুব তাড়াতাড়ি একটা ভাইয়া নিয়ে আসবো আমরা। এখন তুমি ঘুমাও। মারফিয়া চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে রাফি আস্তে আস্তে মেহরিনের ঠোঁট জোড়া কামড়ে ধরলো। কামড়ে ধরার কারণে মেহরিন রেসপন্স করতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মেহরিন বলতে লাগলো, রাফি, এখন তাহলে তুমি আদর করা শুরু করো, আমি পুরোপুরিভাবে প্রস্তুত আছি। হ্যাঁ, আদর করতেছি। রাফি মেহরিনকে আদর করা শুরু করলো। সারা রাত আদর করে সকালের দিকে রাফি মেহরিনের বুকে শুয়ে ঘুমিয়ে সে পাড়ি জমালো। সকাল 10টা, মেহরিন আর রাফি ঘুমাচ্ছে। অন্যদিকে মারফিয়া চলে গেছে তার দাদির কাছে। তার দাদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দাদি, আব্বু আম্মু এতক্ষণ ঘুমোচ্ছে কেন আজকে? প্রতিদিন তো খুব তাড়াতাড়ি উঠে যায়, আজকে এতক্ষণ ঘুমোচ্ছে কেন? আব্বু আম্মুকে একটু ডেকে দাও। কালকে রাতে মনে হয় তোমার ভাইয়া আনার জন্য চেষ্টা করেছিল, এটার জন্য ওরা এখনো ঘুমাচ্ছে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু খাবার দিতেছি, তুমি খেতে থাকো। ততক্ষণে আমি রান্না শেষ করে ফেলি, এরপরে না হয় তোমার আব্বু আম্মুকে ডাক দেবো। আচ্ছা। মারফিয়া বসে বসে কি যেন খেতে লাগলো। অন্যদিকে রাফি আর মেহরিন ঘুম থেকে উঠে দেখেন সকাল 11টা বেজে গেছে। এটা দেখে মেহরিন রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফি, সকাল 11টা বেজে গেছে, তাড়াতাড়ি ওঠো। এদিকে আম্মু কি করতেছে আমি দেখে আসি, এরপরে গোসল করব। আর তোমার মেয়েও ঘরে নাই, নিশ্চয়ই বাহিরে আম্মুর সাথে রান্নাঘরে বসে আছে। কালকে রাতে প্রচুর কাজ করেছো তুমি আমার সাথে, এখন আর ঘুমালে হবে না, ওঠো। তুমি যাও, ফ্রেশ হয়ে এরপরে কিছু খেয়ে নাও। আমি কিছুক্ষণ পর উঠতেছি, আমার ঘুম এখনো হয় নাই, আমি আর একটু ঘুমাবো। মেরিন আর কিছু না বলে চলে গেল। অন্যদিকে রাফি ঘুমাতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে খাওয়া দাওয়া করে আবারও কাজে লেগে পড়লো। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় বাসায় এসে রাফি তার মেয়ের সাথে কথাবার্তা বলতেছে। এমন সময় মারফিয়া বলতে লাগলো, আব্বু, তুমি আম্মুর বুকে ঘুমাও কেন? আমাকে তো আম্মু বুকে নিয়ে ঘুমোয় না, তুমি কেন ঘুমো? তোর আম্মুর বুকে শান্তি আছে, আমার এটার জন্য তোর আম্মুর বুকে ঘুমাই আমি। রাফি, এসব কি শিখাচ্ছ মারফিয়াকে? তুমি কিন্তু এখন আমার হাতে মায়ের খাবে। রাফি, এসব আর শেখাবে না। আচ্ছা, আর শিখাবো না। এইসব নিয়ে কথাবার্তা বলতেছে সবাই। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 8টি মাস। মেরিন এখন প্রেগনেন্ট, 7 মাস রানিং চলতেছে। রাতে বিছানায় শুয়ে আছে। এমন সময় মারফিয়া মেহরিনের পেটে হাত দিয়ে বলতে লাগলো, আম্মু, এটা কি আমার ভাইয়া? আর কবে আসবে? তুমি তো বলতেছো আসবে আসবে, কিন্তু এখনো তো আসতেছে না। এই তো আর 2টা মাস পর চলে আসবে, তখন তুমি তোমার ভাইয়াকে দেখতে পারবে এবং তোমার ভাইয়ের সাথে খেলাধুলাও করতে পারবে। আচ্ছা আম্মু, আমি আমার ভাইয়ার অপেক্ষায় রইলাম। রাফি মেহরিনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমন সময় মেহরিন রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফি, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। এত বছর যেভাবে ভালোবেসেছিলে সারা জীবন এভাবেই ভালোবেসে যাবে। কষ্ট হলেও একটু পাশে থেকো আমার। তোমাকে নিয়ে সারা জীবন আমি কাটাতে চাই। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তুমি একদম চিন্তা করবে না। মেহরিন রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরও 2টি মাস। আজকে মেহরিনকে হাসপাতালে অ্যাডমিশন করা হয়েছে। সবাই বাহিরে বসে আছে। অন্যদিকে রাফি মারফিয়ার সাথে বসে আছে। মারফিয়া রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমার ভাইয়া কি আমার কাছে আসবে? অবশ্যই যাবে, তবে তুমি তো এখন ছোট, তুমি তোমার ভাইয়াকে কোলে নিয়ে থাকতে পারবে। কয়েকদিন পর তুমিও বড় হবে, তোমার ভাইয়াও বড় হবে, তখন তোমরা দুইজন একসাথে খেলাধুলা করতে পারবে। আচ্ছা আব্বু, কখন ভাইয়াকে বের করবে? আমি ভাইয়াকে দেখবো। সে কখন আম্মুকে ভিতরে নিয়ে গেছে, এখনো বের করছে না কেন? ওই দেখো নিয়ে আসতেছে। একজন নার্স একটা ছেলে বেবি আর একটা মেয়ে বেবি নিয়ে চলে আসলো সবার সামনে। মারফিয়া খুশিতে লাফালাফি করতেছে, কারণ তার আরেকটা বোন হয়েছে, আরেকটা ভাই হয়েছে। বেশ কিছুক্ষণ পর মেহরিনকে কেবিনে শিফট করা হলো। সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। এইদিকে রাফি ভিতরে এসে মেহরিনের পাশে বসে মেহরিনের হাতে হাত রেখে বলতেছে, আমি তোমাকে নিয়ে খুবই সুখী আছি। আমি চাই আল্লাহ যাতে এইভাবে আমাদের জীবনটা সুখে রাখে। এইসব কথা বলতেছে রাফি। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে আবারও চলে যেতে যাবে। এমন সময় মেহরিন রাফির হাত ধরলো। রাফি এটা দেখে মেহরিনের পাশে আবারও বসে পড়লো। মেহরিন তার 3জন বেবিকে দেখে খুবই খুশি হয়েছে। বেশ কিছুক্ষণ পর 3জনকে ভিতরে রেখে সবে বাহিরে চলে গেল। এইদিকে মেহরিন বলতে লাগলো, খুশি হয়েছো তো আমার জনাব? অবশ্যই খুশি হয়েছি, তুমি আমাকে এত খুশি করে দিয়েছো আর আমি
খুশি হব না? এখন তাহলে আমাকে আদর করো, আমার ঠোঁটে, কপালে, ঘাড়ে, গালে। রাফি হাসি মুখে আদর করতে লাগলো মেহেরিনকে। সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের নতুন বেবি হয়েছে ওদের জন্য দোয়া করবেন। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। গল্পটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কাছে গল্পটা খুবই ভালো লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় নিলাম।